আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের আমাদের আজকের বিসিএস সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী পর্বের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধানের পর্বে। আজকের 11তম পর্ব। আজকে আমরা হাজির হয়েছি ষোড়শ বিসিএস অর্থাৎ 16তম বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলী পর্বের যে প্রশ্ন ব্যাংক রয়েছে সেটি অ্যানালাইসিস এবং সমাধানের জন্য। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, আমাদের সাধারণ জ্ঞান সাবজেক্টটির ক্রমাগত প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস কিন্তু আমরা করে যাচ্ছি এবং সামনে আমাদের বাকি যে বিসিএস গুলো রয়েছে অর্থাৎ বাকি যে বিগত বিসিএস এর সংখ্যাটি রয়েছে সেই পরিমাণ আমরা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধান দেখতে পাবো। তবে একটা কথা বলে রাখা দরকার, আপনারা কিন্তু যেভাবে করে আমাদের সাথে সেশনে কানেক্টেড আছেন, সো আমি একটা রিকোয়েস্ট করবো প্লাস সাজেশন দিব, সেটা হচ্ছে যেই প্রত্যেকটা সেশনে বা প্রত্যেকটা লাইভ টেলিকাস্ট আপনারা যেভাবে কমেন্ট করে আমাদের সাথে এঙ্গেজমেন্টটাকে কন্টিনিউ করেন, সেই এঙ্গেজমেন্টের একটা ট্র্যাক রাখার চেষ্টা করলে আপনাদের জন্য ভালো হয়। অর্থাৎ ট্র্যাক বলতে আমি যেটি বোঝাচ্ছি, লাইক আপনি দশম বিসিএস থেকে শুরু করে দশম বিসিএস আপনি কি পরিমাণ প্রশ্নের উত্তর দিতে পেরেছেন, আপনি একাদশ বিসিএসে তার থেকে কতটা বাড়তি পেলেন, বা দ্বাদশ বিসিএসে বা ত্রয়োদশ বিসিএসে, এইরকমভাবে আপনি ক্রমাগতভাবে প্রত্যেকটি সেশন যখন আপনি আমার সাথে করছেন বা আমার সাথে কমেন্টে এঙ্গেজ করছেন, আপনি একটু ট্রাই করেন যে আপনি আস্তে আস্তে সেই ট্র্যাকটা কোন দিকে যাচ্ছে। সো এটা আমি কেন বললাম, কারণটা হচ্ছে আপনার প্রস্তুতিটি ঝালাই করে রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সো যদি আপনি ট্র্যাক রাখতে পারেন, যে সুবিধাটি সংগঠিত হবে সেটা হচ্ছে যে আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্যা কোন জায়গায়, কোন প্রশ্নটাতেই আপনি বারবার আটকে যাচ্ছেন বা কোন প্রশ্নটি আপনি বেশি ভালোভাবে পেরে যাচ্ছেন। সো এগুলো হচ্ছে একই সাথে আপনার স্ট্রেংথ এবং উইকনেস বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট। সো যারা কিনা এইভাবে আমার সাথে লাইভ টেলিকাস্টে কমেন্ট এঙ্গেজ করেন, আজকে অনেকেও করবেন, আজকেও সবাই অলরেডি চলে এসেছেন। সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অগ্রিম ধন্যবাদ যারা কমেন্ট এঙ্গেজ করছেন এবং করবেন এবং অলরেডি করতেছেন। সো ফ্যাক্ট হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন যেভাবে হোক আপনাদের এই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসের সাথে যতটা পারেন কানেক্টেড থাকার। এবং যেটা আমি বললাম অ্যাজ আ রিকোয়েস্ট আর সাজেশন, সেটা হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই ট্র্যাক রাখার রিকোয়েস্টটা করতেছি। আপনার ট্র্যাকটা রাখতে পারলে আপনাদের জন্য নিজেদের অবস্থানটা বুঝতে পারাটা অনেক বেশি ভালোভাবে সংগঠিত হবে। সো আপনাদের সাথে আজকে আমি রয়েছে আকিফ মাসুমি, আমি জিক ইনস্ট্রাক্টর 10 মিনিট স্কুলের। সো আমরা আজকে ষোড়শ বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধান নিয়ে আলোচনা করব। এবং আপনারা জানেন সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলীতে আমরা সাধারণ জ্ঞান সম্পর্কে সবসময় বলি যে আমরা মানচিত্র দেখে পড়াশোনা করার চেষ্টা করবো এবং আমরা মানচিত্রের বাইরে যেসব জিনিস আমাদের পড়ার তালিকায় খুঁজে পেতে পারি সেটা হচ্ছে সমীক্ষা কিংবা হচ্ছে এমনও কিছু বেসিক প্রশ্ন যেগুলো আসলে মানচিত্রের সাথে রিলেভেন্ট না। সো এইগুলো হচ্ছে আমাদেরকে পড়ে ফেলতে হবে। সো আমরা আজকে যে কাজটা করবো, আমরা প্রত্যেকটি প্রশ্ন দেখার পর আমি একটু বলে দিব এই প্রশ্নটা বাংলাদেশ বিষয়াবলীর কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, যেই ক্যাটাগরিটিকে বর্তমান বিসিএস সিলেবাসের সাথে কানেক্টেড। সো আমরা চেষ্টা করবো এইভাবে করে একটা কম্প্যারিজন নিয়ে আসা। সো আমরা কালক্ষেপণ করবো না, আমরা শুরু করবো আমাদের আজকের প্রশ্ন ব্যাংক অ্যানালিসিস এবং সমাধান। আমরা আমাদের প্রথম প্রশ্নের জায়গায় মুভ করব। আপনারা সবাই প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন, যেটি কিনা আমাদের সংবিধান ওরিয়েন্টেড প্রশ্ন, এবং এই সংবিধান ওরিয়েন্টেড প্রশ্ন থেকে আমরা উত্তরটি দিব। আচ্ছা, যারা যারা আমাদের সাথে কানেক্ট হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে লাইভ টেলিকাস্টে কানেক্টেড হওয়ার জন্য। এবং আপনারা, আমি সাধারণত প্রত্যেক ক্লাস সেশনের প্রথমেই বলি যে কে কোথা থেকে জয়েন করেছে, আজকে এটা বলা হয় নাই। সো যাই হোক, সমস্যা নেই, আপনারা আশা করি প্রত্যেক সময়ের মতোই আমার সাথে অনেক দূর দূরান্ত থেকে আমার সাথে জয়েন করেছেন। সো আর নতুন করে ইন্ট্রোডাকশনের কিছু নেই, আপনারা সরাসরি আজকে প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনাদের কানেকশন বা আপনাদের এঙ্গেজমেন্টে স্টার্ট করে দিতে পারেন। আপনারা কিন্তু প্রশ্ন অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আপনারা খুব দ্রুত আমাকে এই প্রশ্নের উত্তরটি প্রদান করে সহযোগিতা করেন। আমি কমেন্ট আশা করছি। আমি প্রশ্নটি দেখে নিই। বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে? সো আমরা যেটি দেখতে পেলাম, বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারটি ছিল এবং সে তার পরবর্তীতে সংসদীয় শাসন ব্যবস্থাটি চালু হয়। আমরা দেখতে পাচ্ছি যে সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে। আমরা জানি সংবিধান অলরেডি 16টি নাকি 16 সংশোধনী চলে এসেছে। সো আমরা অপশন করে দেখে নেব। অপশন ক 10ম সংশোধনী, অপশন খ 11, অপশন গ 12, অপশন ঘ 13। সো আমাদের জেনে ফেলতে হবে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে এই সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনের মাধ্যমে। আমি অনেকগুলো সঠিক উত্তর দেখতে পাচ্ছি। যারা সঠিক উত্তর দিচ্ছেন, আমি মিক্স কিছু উত্তর দেখতে পাচ্ছি, যারা সঠিক উত্তর দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তরটি হচ্ছে 12 নম্বর সংশোধনী বা দ্বাদশ সংশোধনী। সো বেসিক্যালি দ্বাদশ সংশোধনীতেই বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয়
এবং আমরা দেখতে পেয়েছি যে সংসদীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে 1991-এর পরবর্তীতে আমরা একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা লক্ষ্য করতে পারি, এবং 1991 পরবর্তীতে আমরা 1996, এরপর 2001, 2008, এরপর 2014, খুব সাম্প্রতিককালের সময় সব মিলিয়ে আমরা কিন্তু একটা কানেকটিভ ডেমোক্রেসি দেখতে পাচ্ছি। সো আমরা এটি হচ্ছে ইম্পর্টেন্ট, যেটি কিনা আমাদের সংসদীয় শাসন ব্যবস্থার প্রারম্ভিক সময়টি জানা। সো আমরা এটি জেনে গেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করবো। যারা কমেন্ট এঙ্গেজ করছেন তাদেরকে তো ধন্যবাদ, অবশ্যই সবসময় আপনাদের সাথেই রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো বা ব্যবধানটা আসলে কত? আমরা জোয়ার ভাটা সম্পর্কে সবাই জানি, আমরা আমাদের একেবারে বেসিক ইনফরমেশন অর্থাৎ বিজ্ঞান বা নর্মাল বাংলাদেশ বিশ্ব পরিচয় পড়ার ক্ষেত্রে আমরা কিন্তু আহ্নিক গতি বার্ষিক গতি সম্পর্কে পড়েছি, এবং আমরা সবাই কম বেশি জানি যে এই দুটির সাথে জোয়ার এবং ভাটার একটি সম্পর্ক রয়েছে। তো সেই সাপেক্ষে আমাদের আরেকটি এই বেসিক ইনফরমেশন জানা দরকার যে উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধানটি আসলে কত। আমরা অপশন করে দেখতে পাবো, অলরেডি অনেকেই সঠিক উত্তর দেখতে পাচ্ছি। অনেকেই কিন্তু জোয়ার অঞ্চলে থাকে, আমার সাথে কমেন্ট এঙ্গেজ করেছেন, অনেকে এরকম থাকতে পারে। সো তাদের কিন্তু এক্সপিরিয়েন্স থেকে এটা কানেক্ট করার কথা, সো অনেকে সেভাবেই কানেক্ট করতে পারছেন। আমরা অপশন দেখে নিচ্ছি। অপশন ক প্রায় 12 ঘন্টা, অপশন খ প্রায় 24 ঘন্টা, অপশন গ প্রায় 6 ঘন্টা, এবং অপশন ঘ হচ্ছে চাঁদের তিথি অনুসারে ভিন্ন, অর্থাৎ চাঁদেরও কিছু ব্যাস কম থাকে। সো সেই সাপেক্ষে এটি ভ্যারি করতে পারে, সেটি বলা হচ্ছে অপশনে। সো আমরা একটু একটা পার্টিকুলার টাইমের দিকেই যাবো, কারণ পার্টিকুলার টাইম হওয়ার সম্ভাবনা বেশি, যে 12, 24 নাকি 6। আমরা সঠিক উত্তরটি দেখে নিব। আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি, আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা কমেন্ট করছেন। সো আমি দেখে নিব আমাদের সঠিক উত্তরটি আসলে কি। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক, প্রায় 12 ঘন্টা। 12 ঘন্টা পর পর আমরা, অর্থাৎ একটি জোয়ারের পর যখন ভাটা আসে, সো ওই ভাটাটি 12 ঘন্টা স্থায়ী হয়, এবং 12 ঘন্টা পরে আমি আবার আরেকটি জোয়ার দেখতে পাই। সো 12 ঘন্টা ব্যবধান। আমরা এই বিষয়টা জেনে গেলাম যে উপকূলে পরপর দুটি জোয়ার, এবং একই বিষয়টি ভাটার ক্ষেত্রেও হবে, যেহেতু 12 ঘন্টা এখানে গ্যাপ, ওখানেও 12 ঘন্টা গ্যাপ হবে, এবং এই 12 ঘন্টা ব্যবধানের মধ্যে পরপর দুটি জোয়ার কিংবা পরপর দুটি ভাটা সংঘটিত হয়। সো আমরা আরেকটি বেসিক তথ্য জেনে গেলাম। যারা কমেন্ট এঙ্গেজ করছেন আবারও ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করবো। আচ্ছা, তার আগে একটি কথা বলিনি, আমি প্রথমেই বলেছিলাম যে প্রশ্নগুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটি আমি আপনাদেরকে বলে দিব। সো আপনারা যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটি কিন্তু বাংলাদেশের বেসিক যে ইনফরমেশন, তার কিছু প্রশ্ন রয়েছে যেমন বাংলাদেশের মৌলিক তথ্যাবলী। সো মৌলিক তথ্যাবলীর মধ্যে এটি কিন্তু পড়ে যায়। ওকে, সো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করবো। স্বাধীন বাংলাদেশে 100 টাকার নোট কবে প্রথম চালু করা হয়? এটি কিন্তু কোন ক্যাটাগরির প্রশ্ন যদি প্রথমেই বলে ফেলি, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতা পরবর্তী অবস্থা। তো সেই জায়গা থেকে আমরা প্রশ্নটি দেখতে পেলাম যে স্বাধীন বাংলাদেশে 100 টাকার নোট কবে প্রথম চালু করা হয়। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বাংলাদেশে প্রথমে কিন্তু 1 এবং 100 টাকার নোট চালু করা হয়েছিল। আমরা একটা অপশন করে দেখে নেব। অপশন ক হচ্ছে 26শে মার্চ 1972, অপশন খ 16ই ডিসেম্বর 1972, অপশন গ 4 মার্চ 1972, এবং অপশন খ হচ্ছে 4 জানুয়ারি 1973। আমরা আমাদের জেনে ফেলতে হবে স্বাধীন বাংলাদেশে 100 টাকার নোট কবে প্রথম চালু করা হয়। আমি আহ্বান করবো খুব দ্রুত কমেন্ট এঙ্গেজ করার জন্য। অলরেডি অনেকে করে ফেলছেন, অনেকের কাছ থেকে একটা উত্তরই পাচ্ছে। আমি কিন্তু অনেক সময় কমেন্ট পড়ি না, আপনাদেরকে পড়ি না বলতে এটি পড়ি, মানে এটি বলা ভুল হবে। পড়ি বলতে কি, আমি আপনাদের নাম মেনশন করি না যে কে কোন কমেন্টটা করেছেন, কারণ আমি একটা সময় পর মনে করলাম যে এটা আসলে এর থেকে বেশি প্রয়োজন হচ্ছে বেশি মানুষকে কমেন্ট এঙ্গেজ করানো। সো যারা সঠিক উত্তর দিচ্ছে তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ। যারা উত্তর এখনো দিচ্ছেন না, যারা দেখছেন যে অধিকাংশ উত্তর কোন দিকে যায়, তারপরে আমি উত্তর দিব। সো এটি করার দরকার, আপনি আপনার যেটা মাথায় আসে আপনি উত্তরটি দিয়ে ফেলেন। সো যারা উত্তর দিচ্ছেন ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি সঠিক উত্তরটা আপনাদেরকে বলে দিচ্ছি। সো সঠিক উত্তরটি হচ্ছে 4 মার্চ 1972। খেয়াল করে দেখবেন এখানে প্রত্যেকটি তারিখই কোনো না কোনো জায়গায় এটি একটি গুরুত্ব বহন করে, বাট তার ক্ষেত্রে আমাদের এটি জানতে হবে 1972 সালের 4 মার্চ তৎকালীন সময় অবশ্যই বাংলাদেশ স্বাধীন ছিল, এবং স্বাধীন বাংলাদেশে 100 টাকার নোট প্রথম চালু করা হয়। সো যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে পরবর্তী প্রশ্ন মুভ করছি। পরবর্তী প্রশ্নটা কি? স্বাধীন বাংলাদেশের পরবর্তী অবস্থানে আরেকটি প্রশ্ন। স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে? ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্র তৎকালীন সময় বিশ্বে খুব বড় একটি পাওয়ার, সো তাদের স্বীকৃতি দান করাটা খুবই গুরুত্বপূর্ণ। এক। সেকেন্ড, নর্থ আমেরিকান কন্টিনেন্ট থেকে প্রথম রাষ্ট্র ছিল মার্কিন যুক্তরাষ্ট্র যারা কিনা এটি স্বীকৃতি প্রদান করে, সেটি আরেকটি কারণে গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীতে এই স্বীকৃতি দান করা বা
এশিয়ার কোন রাষ্ট্র বা প্রথম কোন রাষ্ট্র, আমেরিকান কোন রাষ্ট্র, আফ্রিকান কোন রাষ্ট্র, এই বিষয়গুলো কিন্তু একটা লিপিবদ্ধ আকারে বা লিস্ট আকারে আমাদেরকে জেনে ফেলা উচিত, যাতে করে আমরা আমাদের প্রশ্নের উত্তরের ট্র্যাকটা রাখতে পারি। সো আমরা এই প্রশ্নের উত্তরটি আমরা একটু খেয়াল করে দেখব যে স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদান করে। অলরেডি অনেকে সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন, তারপর আমি তো বলে নিই। অপশন ক 4 ফেব্রুয়ারি 1972 সালে, অপশন খ 24 জানুয়ারি 1972 সালে, অপশন গ 16 ডিসেম্বর 1972 সালে এবং অপশন ঘ 4 এপ্রিল 1972 সালে। সো স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র কখন স্বীকৃতি প্রদান করে সেই বিষয়টি আমরা জেনে ফেলবো। আমরা আমাদের সঠিক উত্তরটি দেখে নিব। আমরা অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি, যারা করছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। সঠিক উত্তরটি হচ্ছে 4 এপ্রিল, অপশন ঘ 4 এপ্রিল 1972 সালে 4 এপ্রিলে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদান করে। সো আপনারা যেই সাজেশনটা আমি বললাম যে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীতে স্বীকৃতি প্রদানকারী রাষ্ট্রসমূহের যে তালিকা, সেই তালিকাটি একটু আপনারা পড়ে ফেলার চেষ্টা করবেন, যেটি কিনা আপনাদের জন্য অনেক বেশি সাপোর্টিভ হবে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে। সো যারা উত্তর দিয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করছি। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি কখন পাশ করা হয়েছিল? সো উপজেলা বাতিল বিলটি খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই সম্পর্কে খেয়াল করে দেখেন যে অলরেডি আচ্ছা, আপনারা স্ক্রিনে অলরেডি আপনারা প্রশ্ন দেখতে পাচ্ছেন। সো যারা দেখতে পাচ্ছেন তারা তো পেরে যাবেন। আমি দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করে ফেলছেন, কি কমেন্ট করছেন সেটা আমি বলবো না, অনেকে কমেন্ট করে ফেলছেন। সো উপজেলা বাতিল বিলটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা সবাই জানি যে বাংলাদেশের প্রায় 8টি বিভাগের বর্তমান হিসেবে 8টি বিভাগের অন্তর্গত প্রায় 64টি জেলায় 492টি উপজেলা রয়েছে। সো এই সংখ্যাটি যেন খুব গুরুত্বপূর্ণ, এবং ওই মোমেন্টে দেখা গেছে যে উপজেলা বাতিল বা উপজেলাকে বাদ দিয়ে অন্য বিষয়গুলোকে আলোচনায় নিয়ে আসা বা অন্য বিষয়গুলোকে তথ্য আকারে বা ডাটা পরিসংখ্যান আকারে নিয়ে আসার একটি কথাবার্তা বলা হয়েছিল, এবং সেই বিলটি কখন সংসদে পাশ করা হয় সেটি নিয়ে মূলত আমাদের এই প্রশ্নটা, অর্থাৎ বাংলাদেশ জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি কখন পাশ করা হয়েছিল। আমরা অপশনগুলো একটু দেখে নিব। অপশন ক 1992 সালে, অপশন খ 1993 সালে, অপশন গ 1991 সালে এবং অপশন ঘ 1990 সালে। সো বেসিক্যালি সাধারণ জ্ঞানের যে প্রশ্নের ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে জাতীয় সংসদ কেন্দ্রিক প্রশ্ন কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ বিষয়বস্তুতে চলে আসে। আপনি জাতীয় সংসদে কোন বিলটি পাস হয়েছে, কোন সংশোধনীটি গৃহীত হয়েছে, জাতীয় সংসদের মেম্বার কতজন, সো সংসদ কেন্দ্রিক এই প্রশ্নগুলো কিন্তু আমাদের একটা ক্যাটাগরি, নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে পড়ে। সো এই সংসদ ক্যাটাগরির প্রশ্নগুলো আমরা জেনে ফেলবো। যারা সঠিক উত্তর অলরেডি দিয়ে দিচ্ছেন, আমি অনেকগুলো গুরুত্ব পাচ্ছি বা মিক্সড রিয়াকশন পাচ্ছি, এটা কোনো সমস্যা না। আমরা সঠিক উত্তরের মাধ্যমে প্রদান করার মাধ্যমে শিখে নিব। সঠিক উত্তরটি দেখে নিচ্ছি। সঠিক উত্তরটি হচ্ছে 1992 সাল, অপশন ক প্রথম অপশনটি। 1992 সালে মূলত জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি পাশ করা হয়। সো আমরা জাতীয় সংসদের এই বিলটি জেনে গেলাম। সবাইকে ধন্যবাদ যারা কিনা কমেন্টে এঙ্গেজ করেছেন। অবশ্যই এটি খুব গুরুত্বপূর্ণ এবং একই সাথে এটি খুব উপকারী যে আপনাদের কমেন্ট এঙ্গেজমেন্টের মাধ্যমে এই বিষয়গুলো যাচ করতে পারাটা। পরবর্তী প্রশ্নে চলে যাব। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন ক 1906 সালে, অপশন খ 1864 সালে, অপশন গ 1919 সালে এবং অপশন ঘ 1940 সালে। সো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অর্থে, কারণ হচ্ছে যে আমরা ঢাকা পৌরসভার প্রতিষ্ঠা হওয়ার পেছনে অনেকের অবদান শুনতে পারি। এর মধ্যে সুবেদার ইসলাম খান রয়েছেন, অনেকের কথা শুনতে পারি যে তাদের প্রতিষ্ঠিত পিছনে যাদের নাম জড়িত। সো আমাদের অতীত ইতিহাসের ক্ষেত্রে অনেক তথ্য রয়েছে যেগুলো কিন্তু আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, আমরা একটা তথ্যের সাথে আরেকটা তথ্য মিলিয়ে ফেলি। সো যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের এই সালগুলোকে জেনে ফেলতে হবে। বিশেষ করে যে ঢাকা পৌরসভা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য মানে ঐতিহাসিক ক্ষেত্রে। সো আসলে কিছু কিছু বিষয় আছে যেগুলো কিন্তু আসলে মুখস্থ করার কোনো বিকল্প নেই, সেই সাপেক্ষে আমাদের মূলত কাজগুলো করতে হবে। আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন ক 1906, অপশন খ 1864, অপশন গ 1919 এবং অপশন গ 1940। যারা কমেন্টে এঙ্গেজ করছেন ম্যাক্সিমাম বলছেন 1864, আমি দেখতে পাচ্ছি। সো আমরা সঠিক উত্তরটি দেখে নেব। এক্স্যাক্টলি আপনাদের সাথে আমি যাচ্ছি। সঠিক উত্তরটা হচ্ছে অপশন খ 1864 সালে। মূলত 1864 সালেই ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করব। পরবর্তী প্রশ্নটা কি? লালবাগের কেল্লায় স্থাপন করেন কে?
খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, লালবাগের কেল্লা স্থাপন করেন কে? আমরা সবাই জানি লালবাগ কেল্লা বাংলাদেশের যে ঐতিহ্য রয়েছে বা নিদর্শন রয়েছে সেই সকল পটভূমির ক্ষেত্রে লালবাগ কেল্লা খুবই গুরুত্বপূর্ণ। সো লালবাগের কেল্লার পাশাপাশি আমরা আসার মঞ্জুরি শুনেছি, ছোট কাটরা, বড় কাটরা, সে যে বিষয়গুলো হয় মুঘল আমলের স্থাপত্য নিদর্শন এগুলো। সো মুঘল আমলের স্থাপত্য নিদর্শনগুলোর স্থপতি এটা আমাদের জেনে ফেলতে হয়। সো মুঘল আমলের যে স্থাপত্য বা নিদর্শন সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলি বেশি আসে যে অমুক নিদর্শনটি স্থাপন কে করেছেন। সো আমরা এটিকে এই ক্যাটাগরিতে ফেলতে পারি যে এগুলো হচ্ছে মুঘল আমলের স্থাপত্য বা বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। সো আমরা এই স্থাপত্য নিদর্শনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লালবাগের কেল্লা, যেটি আপনারা দেখতে পাচ্ছেন পর্দায়। সো আমরা লালবাগের কেল্লা স্থাপন করেন কে, এই প্রশ্নের উত্তর আমরা একটু অপশন করে দেখে নিব। অপশন ক শায়েস্তা খান, অপশন খ শাহ সুজা, অপশন গ টিপু সুলতান এবং অপশন ঘ ইসলাম খান। সো লালবাগ কেল্লা কে স্থাপন করেন? আমরা কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম জায়গায় শায়েস্তা খানকে নিয়ে আসি, আমরা মনে করি শায়েস্তা খান মানে হচ্ছেন একজন নির্মাতা, তার আমলই সম্ভবত, হ্যাঁ এটা সত্য, শায়েস্তা খানের আমলে কিন্তু অনেক বেশি নির্মাণ হয়েছে, বাট সবগুলোকে একেবারে জেনারেলাইজ করে ফেলবেন না। আপনারা একটু চেষ্টা করবেন যে আসলে আমাদের স্থাপত্য ধরে ধরে জানান, অথবা আপনি নির্মাতা ধরেও জানতে পারেন যে অমুক নির্মাতা কয়টি স্থাপত্য নিদর্শনের সাথে জড়িত বা কোনগুলো নির্মাণের সাথে জড়িত। আপনার নির্মাতা ধরে স্থাপত্য যে লিস্ট সেই লিস্টটিকে কভার করে ফেলতে পারে। আমরা এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন উত্তরটি জেনে নিব কি হতে পারে। অনেকে তারপরও শায়েস্তা খান বলছেন, আচ্ছা এমন আমি বলি না একবার শায়েস্তা খান না মানে হবে না, শায়েস্তা খান কিন্তু হতেও পারে, কিন্তু আমি এটি বলছি যে শায়েস্তা খানকে সব কিছুর সাথে নিয়ে আসবেন না। এবং আসল উত্তরটি তাই, অপশন ক শায়েস্তা খান, তিনি মূলত লালবাগের কেল্লা স্থাপন করেন। সো যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে এটি প্রমাণ করেছেন যে আসলে আপনারা কানেক্টেড এবং অনেক বেশি এঙ্গেজ করতে পারছেন আমাদের আজকের সেশনটিকে। সো আমাদের কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রিভিয়াস কোশ্চেনগুলোকে এঙ্গেজ করা উচিত খুব ভালোভাবে। সো যারা এই সেশনের সাথে আবার এঙ্গেজ করছেন কমেন্টে, তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করব। অষ্টম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ। 1994 এর নববর্ষের দিনে কার নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমণ করে? 1994 এর নববর্ষের দিনে কার নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমণ করে? একটু কিন্তু আনকমন প্রশ্ন এবং একটু রিসেন্ট প্রশ্নের সাথে কানেক্টেড। সো কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী। সো সেখানে আক্রমণ করা হয়, কার নেতৃত্বে কে আক্রমণ করেন এই বিষয়টা আমাদের জেনে ফেলতে হবে। সো আমরা একটা অপশনগুলো দেখে নিব। অপশন ক হচ্ছে নজিবুল্লাহ, অপশন খ হচ্ছে আহমেদ শাহ মাসুদ, অপশন গ হচ্ছে আব্দুর রশিদ দোস্তাম এবং অপশন ঘ হচ্ছে গুলবুদ্দিনে হেকমতিয়া। সো আমাদের কি জানতে হবে এর মধ্যে কে নেতৃত্ব প্রদান করেন এবং কার নেতৃত্বে মূলত আফগানিস্তানের কাবুল শহর আক্রমণ করা হয়। খেয়াল করে দেখবেন এই যে নববর্ষের দিনে আক্রমণ হওয়া, এইগুলো কিন্তু একটা মনে রাখার মতো ঘটনা, কারণ এই এরকম একটা দিনে একটা আক্রমণ হচ্ছে। আমরা কিন্তু অতীতেও দেখেছি বা আমরা বর্তমানে দেখেছি যে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে তারা খুব ইম্পর্টেন্ট দিনগুলোতে হামলা করছে। সেগুলো কিন্তু মনে রাখার মতো প্রশ্ন, এবং এগুলো এই ধরনের প্রশ্ন আমাদেরকে এটি মনে করিয়ে দেয় যে কোনো ধরনের রিসেন্ট কোশ্চেনকে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো না। আমাদের কিন্তু রিসেন্ট কোশ্চেনকে শিখতে হবে। কিভাবে শিখতে হবে? সেই কিভাবে শিখতে হবে এর আনসারটাই কিন্তু এই প্রশ্ন, যে আমরা প্রসেস দেখব যে কোন দিনে কে আক্রমণ করছে, সেই প্রসেসগুলো আমরা দেখবো, আমরা সাল দেখবো, আমরা তারিখটা একটু দেখার চেষ্টা করবো, সো যাতে করে আমরা ফুল ইনফরমেশনটাকে আমাদের নিজেদের মধ্যে প্রসেস করতে পারি। সো আমরা আমাদের এই প্রশ্নের উত্তরটি আমরা দেখে ফেলার চেষ্টা করব। প্রশ্নের উত্তরটি, সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ আব্দুর রশিদ দোস্তাম। আমরা কিন্তু এখানে অনেকের সঠিক উত্তর দিচ্ছেন, খুব কম পেয়েছি আমি আপনাদের কমেন্ট। আপনারা আশা করি পরবর্তী থেকে আরও কমেন্ট বেশি করবেন। সো আব্দুর রশিদ দোস্তাম তিনি মূলত 1994 নববর্ষের দিনে তার নেতৃত্বে কাবুল শহর আক্রমণ করা হয়। সো আমরা এই প্রশ্নের উত্তরটিও জেনে গেলাম। পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করব। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, এটি সহজ বটে এবং এটি আসলে বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল বা ভৌগোলিক অবস্থা সেই সাপেক্ষে কিন্তু আমাদের জেনে ফেলতে হবে। আপনি সাধারণ জ্ঞান যখন পড়া শুরু করবেন তখন বাংলাদেশ সম্পর্কে কিন্তু প্রথমে পড়ে ফেলতে হয়, এবং যখন বাংলাদেশ সম্পর্কে পড়ে ফেলেন তখন আপনি বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা, অধিবাসী এই সম্পর্কে আপনারা কিন্তু জেনে ফেলেন। সো এটি কিন্তু একেবারে বেসিক প্রশ্ন, বাংলাদেশ সম্পর্কিত প্রশ্ন। সো বাংলাদেশ সম্পর্কিত প্রশ্নগুলোকে কিন্তু খুব ভালোভাবে জেনে ফেলতে হবে। যেমনটাই প্রশ্ন রয়েছে যে বাংলাদেশের উত্তরে অবস্থিত, সো কোনটি আসলে উত্তরে অবস্থিত নিম্নের অপশনগুলোর মধ্যে, সেটি আমাদের জেনে ফেলতে হবে। মোর ইম্পর্টেন্টলি আপনারা বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম
চারটি দিকেই ভারতের কোন কোন রাজ্য অবস্থিত এটি কিন্তু জেনে ফেলবেন। যেমনটা হচ্ছে দক্ষিণে বঙ্গোপসাগর, আমরা সবাই জানি। সো বাকি তিনটি জায়গা বা বাকি তিনটি দিক আপনারা একটু খেয়াল করে বোঝার চেষ্টা করবেন, যাতে করে আপনারা এটিকে অ্যাকনলেজ করতে পারেন। সো আমরা আমাদের এই প্রশ্নে চলে আসি, বাংলাদেশের উত্তরে অবস্থিত কি? অপশন কতে আমরা দেখতে পাচ্ছি নেপাল ও ভুটান, অপশন খতে পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম, অপশন গতে পশ্চিমবঙ্গ ও কুচবিহার, এবং অপশন ঘতে পশ্চিমবঙ্গ ও আসাম। সো বেসিক্যালি বাংলাদেশের উত্তরে অবস্থিত কোনটি? আমরা অনেকের কাছ থেকে সঠিক উত্তর পেয়ে যাচ্ছি। অনেকে খেয়াল রাখবেন, আপনারা কিন্তু অনেকে আছেন যারা উত্তর এবং পশ্চিম মিলিয়ে ফেলছেন। সো আপনি উত্তরাঞ্চল মাথায় রাখেন, দেন আপনি মাথায় রাখেন উত্তরাঞ্চলের ওই সাইডে ভারতের কোনটা, ঠিক আছে? সো আমরা এইভাবে বোঝার চেষ্টা করব। সঠিক উত্তরটা আমরা দেখে নিব। সঠিক উত্তরটা হচ্ছে পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। এটি হচ্ছে মূলত বাংলাদেশের উত্তরে অবস্থিত। সো আমরা এটি জেনে গেলাম যে মেঘালয় ও আসাম যেটি কিনা বাংলাদেশের উত্তরে, এবং এটি ভারতের একটি রাজ্যও বটে। সো আপনারা কিন্তু এভাবে চেষ্টা করবেন কানেক্টেড রাখার। ওকে, আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করবো। কমেন্ট এঙ্গেজ করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। 10 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ ভারত কেন্দ্রিক। ব্রিটিশ ভারত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ক্যাটাগরিক্যাল জেনারেল নলেজের ক্ষেত্রে, কারণ ব্রিটিশ ভারতে যেটা হয়, আপনি অনেকগুলো লর্ডদের হচ্ছে আপনি একটা ডিসক্রিপশন দেখেন কোন লর্ড তার আমলে কি কাজ করছেন। সো লর্ড কেন্দ্রিক প্রশ্ন কিন্তু বিসিএস এর সাধারণ জ্ঞানে থাকেই বলতে গেলে। সো আপনারা প্লিজ এই জায়গাটা থেকে দয়া করে 1765 সাল থেকে একদম 1950 পর্যন্ত এই যে সময়টা, এবং এই সময়টাতে যে লর্ডরা এসেছে তাদের কাজকর্ম, এটি একটু দয়া করে জেনে ফেলবেন। এবং আমরা আমাদের এই প্রশ্নটি দেখে নিব। প্রশ্নটি কিন্তু লর্ডদের সাপেক্ষে একটু সহজ বলা চলে, যে উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন ক আমরা দেখতে পাচ্ছি লর্ড মিন্টো, অপশন খ লর্ড কার্জন, অপশন ক লর্ড মাউন্ট ব্যাটেন, এবং অপশন ঘ লর্ড ওয়াভেল। সো আমাদের জানতে হবে উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কি, যার পরে আমরা ইন্ডিয়া পাকিস্তানকে দেখতে পারি। সো আমি কথাটা বলে ফেলার পর অনেকেরই কিন্তু টাচ করার কথা যে হ্যাঁ লাস্ট লর্ড কে ছিলেন। অনেকে সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন, কেউ কেউ কার্জন লিখছেন। আমি বলেই ফেলি লর্ড কার্জন হবে না, কারণ লর্ড কার্জন ছিল 1910-11 থেকে 1920-21 সময়কার। সো এটা হবে না। এবং যারা সঠিক উত্তর দিচ্ছে তাদেরকে আবারও ধন্যবাদ। আমি সঠিক উত্তরটি বলেই ফেলি আপনাদেরকে। সঠিক উত্তরটি খুব অ্যাজিউম করার মতোই, লর্ড মাউন্ট ব্যাটেন। তিনি ছিলেন উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল, এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে আমরা উপমহাদেশকে ডিভাইড হতে দেখি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। আমরা বাংলাদেশ তো ছিল না ওই সময়, ভারত এবং পাকিস্তানকে আমরা আলাদা হয়ে যেতে দেখি। সো যেটি আমাদের জানা দরকার, লাস্ট লর্ড ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। সো যারা সঠিক উত্তর প্রদান করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করব। পরবর্তী প্রশ্ন বাংলাদেশের খুব ইম্পর্টেন্ট, অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো। অর্থাৎ কন্টেইনার, আপনারা কন্টেইনার তো সবাই বুঝেন আশা করি, যা আপনারা আমদানি রপ্তানির সময় দেখবেন বিশাল বিশাল কন্টেইনারে করে পণ্য পরিবাহী হয়। সো অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত? সো কন্টেইনার শুনেই অনেকে ভাবতে পারে যাচ্ছে এটা সম্ভবত বিমানবন্দর চট্টগ্রামই হয়তো অবস্থিত। বিষয়টা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন কন্টেইনার ডিপোটা আসলে কোথায়। আমরা একটা অপশনগুলো দেখে নিব। অপশন ক হচ্ছে চট্টগ্রাম, অপশন গ হচ্ছে মংলা, অপশন খ হচ্ছে ঢাকা, অপশন গ মংলা, এবং অপশন ঘ হচ্ছে খুলনা। সো আমরা জেনে ফেলতে হবে অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোটি কোথায় অবস্থিত, যেখানে কিনা কন্টেইনার আমরা সব কন্টেইনারের একটা সামগ্রী দেখতে পাই, এবং কন্টেইনার ওখানে মজুদ বলতে কি ওখানে কন্টেইনারগুলো রাখা হয়, সেটিকে মূলত ডিপো বলা হয়। সো অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোটি কোথায় অবস্থিত আমরা সঠিক উত্তরে জেনে নেব। আমরা দেখতে পাচ্ছি যে অনেক মিক্সড রিয়াকশন আসছে, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি অনেকে চট্টগ্রাম বলছেন, ঢাকাও বলছেন অনেকে। দেখেন সঠিক উত্তর কিন্তু হতেও পারে ঢাকা, আবার অনেকে মংলা বলছেন। সো আমরা সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ ঢাকা। অ্যাকচুয়ালি ঢাকাই রাইট অ্যান্সার। অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো এটি ঢাকার কমলাপুরের অদূরে এটি অবস্থিত, এবং অভ্যন্তরীণ এটি কন্টেইনার যে সম্পূর্ণ যেটাকে আমরা বলি যে কন্টেইনার একদম সবগুলো এক জায়গায় রাখা বা ডিপো হিসেবে রাখা, সো এটাই মূলত ঢাকায় অবস্থিত। সো আমরা এটাও জেনে গেলাম অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোটি মূলত ঢাকা অবস্থিত। যারা কমেন্ট এঙ্গেজ করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন থেকে মুভ করব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, এটি আবার বাংলাদেশের ভৌগোলিক যে আলোচনা, সেই আলোচনা সংক্রান্ত।
অর্থাৎ বাংলাদেশের ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু কর্কট ক্রান্তি রেখাটি খুবই গুরুত্বপূর্ণ, এবং দুটি রেখা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। সো এই দুটি রেখার মধ্যে আমরা কর্কট ক্রান্তি রেখার ডিসক্রিপশনটি আমরা এখন জানবো, এবং আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি কর্কট ক্রান্তি রেখা। এই প্রশ্নটি মিন করেছে আসলে এটি বাংলাদেশের কোন অবস্থান দ্বারা এটি গিয়েছে বা প্রবাহিত হয়েছে। আমরা অপশনগুলোতে দেখে নিব। অলরেডি অনেকে কমেন্টে এঙ্গেজ করা শুরু করে দিয়েছেন, যারা কিনা কমেন্টে সঠিক উত্তর দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু অ্যাকনলেজ করার ট্রাই করি যে এর অপশনগুলো আসলে কি মিন করে। সো বাংলাদেশের উত্তর সীমান্ত দিয়ে গিয়েছে, এটি একটা অপশন। অপশন ক। অপশন খ হচ্ছে বাংলাদেশের দক্ষিণ সীমান্ত দিয়ে গিয়েছে। অপশন গ হচ্ছে বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে, এবং অপশন খ বাংলাদেশ হতে অনেক দূরে অবস্থিত। সো কর্কট ক্রান্তি রেখা কোন অবস্থান দিয়ে প্রবাহিত হচ্ছে? মনে রাখবেন কর্কট ক্রান্তি রেখা কিন্তু নট অনলি বাংলাদেশ ব্যাপী, বাট অলসো এটি কিন্তু পুরো বিশ্ব বা বিশ্বের ক্ষেত্রে কর্কট ক্রান্তি রেখাটি মাঝখান দিয়ে গিয়েছে। সো দেখা গেছে কর্কট ক্রান্তি রেখা বিশ্বের যেই অবস্থান দিয়ে চলে গিয়েছে সেটি বাংলাদেশকে একটা জায়গা থেকে টাচ করেছে, এবং সেই বাংলাদেশের কোন জায়গাতে টাচ করেছে সেটি মূলত আমাদের মৌলিক প্রশ্ন। তো আপনারা অপশনগুলো দেখতে পাচ্ছেন, এবং আমি অনেকের কাছ থেকে আমি সঠিক উত্তর পেয়ে যাচ্ছি। সবাই হয়তো বা মনে করছেন অনেকেই যে বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। সো অ্যাকচুয়ালি কি তাই কিনা আমি একটু এটিকে জাজ করে নেই। আমরা সঠিক উত্তরটি দেখে নিব, এবং সঠিক উত্তরটি হচ্ছে তাই, অর্থাৎ বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। আমরা কর্কট ক্রান্তি রেখাটিও জেনে গেলাম, যেটি কিনা বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে, এবং এটি হচ্ছে যেটি বললাম পুরো বিশ্বর যে একটা গোল একটা অবস্থান সেখান দিয়ে মূলত প্রবাহিত হয়েছে, এবং পার্টিকুলারলি কর্কট ক্রান্তি রেখাটি মূলত ওই অবস্থান দ্বারা প্রবাহিত হয়েছে, সেটা আমরা জেনে গেলাম। তো যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন থেকে মুভ করব। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে 14 ডিসেম্বর 1993 তারিখে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখবার জন্য ঢাকার মোট কতগুলো সড়কের নামকরণ করা হয়? আমরা সবাই জানি যে 1971 সালের 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়, আমরা এরপর থেকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা পালন করে থাকি। সো এরকম একটি শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করার ক্ষেত্রে 1993 সালে যেটি করা হয়, শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখবার জন্য ঢাকার অনেকগুলো সড়কের নামকরণ করা হয়। প্রশ্নটি হচ্ছে মোট কতগুলো সড়কের নামকরণ করা হয়? সো আপনারা এটা অনেকে হয়তো জেনে থাকেন, অথবা অনেকে এটি একটু আনকমন প্রশ্ন হতে পারে। আমরা অপশনগুলো দেখে নিব। অপশন ক 4টি সড়ক, অপশন খ 5টি সড়ক, অপশন ঘ 6টি সড়ক, এবং অপশন ঘ হচ্ছে 7টি সড়ক। সো আমাদের জেনে ফেলতে হবে কতগুলো সড়কের নামকরণ করা হয় শহীদ বুদ্ধিজীবীদের নামে, তাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখবার জন্য। যারা মোটামুটি সঠিক উত্তর দিচ্ছেন ধন্যবাদ। আমরা সঠিক উত্তরটি বলেই দিচ্ছি। আমি সঠিক উত্তরটি হচ্ছে মোট 5টি সড়কের নামকরণ করা হয় শহীদ বুদ্ধিজীবীদের নাম দিয়ে, তাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখবার জন্য। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। এবং আমরা এই প্রশ্নের উত্তরটি কিন্তু একটু আনকমন কম্পারেটিভলি, বাট আমরা জেনে গেলাম, এবং এটি জেনে রাখাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করব। পরবর্তী প্রশ্ন বাজেট কেন্দ্রিক। সো আমি এই প্রশ্নটি বলার আগেই বলে নিচ্ছি যে আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশের অর্থনীতি কতটা গুরুত্বপূর্ণ। সো যখন পরীক্ষা হবে একদম রিসেন্ট বাজেটটাকে মাথায় রাখবেন, যাতে করে আপনারা এখান থেকে চলে আসা প্রশ্নগুলোকে নির্দ্বিধায় উত্তর দিতে পারেন। সো আমরা এই প্রশ্নটি দেখে নিচ্ছি, বাংলাদেশের 1994-95 সালের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ কত? আমরা অপশনগুলোটি দেখে নিব। অপশন ক 1824 কোটি টাকা, অপশন খ 1842 কোটি টাকা, অপশন গ 1876 কোটি টাকা, এবং অপশন ঘ 1867 কোটি টাকা। অনেক আগের প্রশ্ন, অনেকের মনে নাও থাকতে পারে, বাট এই জন্য আমি উত্তর হয়তো কম পাচ্ছি, বাট আপনারা এটা বুঝতে পারছেন যে এটি ওই সময়কার বিসিএস ওই সময়কার সাপেক্ষে করা। বাট উত্তর দিতে পারেন বা না পারেন তার আগে আপনাদেরকে এটি একটু জেনে ফেলতে হবে। সেটি হচ্ছে যে বাংলাদেশে মূলত যেটি হবে 1994-1995 এর বাজেটটা, ওই সময় শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণটি বুঝিয়ে দেয় আমাদেরকে, যে আমাদের রিসেন্ট বাজেটটা যেরকম বুঝতে হবে, গুরুত্বপূর্ণ খাতগুলোকে বুঝতে হবে। তো আমরা আমাদের সঠিক উত্তরটি দেখে নিচ্ছি। যারা সঠিক উত্তর দিয়েছেন তারপরও তাদেরকে ধন্যবাদ। অপশন গ 1876 কোটি টাকা। সো কমেন্টে এঙ্গেজকারীদেরকে অনেক ধন্যবাদ। এবং 1876 কোটি টাকা তৎকালীন সময় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ ছিল। সো আবারও ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা এঙ্গেজ করেছেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? এটা অনেকের জানা থাকার কথা। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু, মনে রাখবেন এটি কিন্তু দীর্ঘতম সেতু বলা হয়নি, দীর্ঘতম রেল সেতু, অর্থাৎ রেল পথ চলে এরকম একটা সেতু। সো অপশন দেখতে পাচ্ছি, অপশন ক ভৈরব সেতু, অপশন খ হার্ডিন সেতু, অপশন গ ব্রহ্মপুত্র সেতু, অপশন ঘ তিস্তা সেতু। যাদের কিনা এই সেতুগুলোর নিকটবর্তী
গ্রামের বাড়ি তারা কিন্তু অনেকে এটি বলতে পারবেন। আমি অনেকের কাছ থেকে সঠিক উত্তর অলরেডি পেয়েও যাচ্ছি, যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ। আমরা আমাদের সঠিক উত্তরটি দেখে নিব। আসলে সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, হার্ডিঞ্জ সেতু। একদম প্রাচীন সেতু যেটিকে বলা হচ্ছিল, বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু, এবং ওই সময় সাপেক্ষে হার্ডিঞ্জ সেতুই মূলত বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু, এবং এটি কিন্তু ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে। সো আপনারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা হার্ডিঞ্জ সেতু সবাই জানেন যে এটি কুষ্টিয়ার লালন শাহ সেতুর পার্শ্ববর্তী একটি সেতু। সো হার্ডিঞ্জ সেতু সম্পর্কে আমরা জেনে গেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দিকে মুভ করব। পরবর্তী প্রশ্ন এবং আমাদের সম্ভবত আজকের শেষ প্রশ্ন, চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফার প্রথম দিন অর্থাৎ 21শে জুলাই 1994 তারিখে কতজন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন? সো বাংলাদেশে প্রত্যাবর্তন কিন্তু 2 দফায় করা হয়, এবং আমরা চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফার কথা বলছি, যে এটি কিন্তু একটু সাম্প্রতিক প্রশ্নই বলা চলে তৎকালীন সময় সাপেক্ষে। সো সাম্প্রতিক ওই সময়টিতে দ্বিতীয় দফার প্রথম দিনে 1994 সালে 21শে জুলাই কতজন চাকমা বাংলাদেশে প্রত্যাবর্তন করেন? আমরা অপশন দেখে নিব। অপশন ক 387 জন, অপশন খ 375 জন, অপশন গ 357 জন, অপশন ঘ 378 জন। সো যেহেতু অপশনগুলো আপনারা সবাই দেখতে পেলেন, সো আমরা আমাদের সামগ্রিকভাবে উত্তরটি আমরা একটু জেনে নিব। উত্তরটি হচ্ছে যে সঠিক উত্তর অপশন খ 375 জন। সেটা অনেকেই হয়তো আনকমন হতে পারে যেহেতু এটি তৎকালীন সময় সাম্প্রতিক। সো যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ। তারপরেও বা ভুল হলেও আমি ধন্যবাদ দিচ্ছি, কারণ আপনারা অ্যাটেম্প নিয়েছেন, এবং এটি চাকমা শরণার্থীদের যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করা হয় সেই সাপেক্ষে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওই সময় সাপেক্ষে। সো যারা কিনা সঠিক উত্তর দিয়েছেন আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য, এবং অনেক ধন্যবাদ তাদেরকে যারা কিনা কমেন্টে এঙ্গেজ করেছেন। আপনারা আপনাদের প্রস্তুতিকে ঝালাই করার জন্য সর্বোচ্চ চেষ্টাটি করেছেন, এটি আমি অবশ্যই কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনাদের ডেডিকেশন থেকে। সো অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আমি আশা করব আপনারা এভাবেই সবসময় কমেন্টে এঙ্গেজ করবেন আমাদের পরবর্তী সেশনগুলোতে, এবং পরবর্তী সেশনগুলোতে আরও ভালোভাবে বিসিএস প্রস্তুতির ঝালাই করে নেওয়ার জন্য আরও অ্যাক্টিভলি এঙ্গেজ করবেন। সো যারা আমার সাথে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে পরবর্তীতে এই প্রশ্ন ব্যাংক অ্যানালিসিস এবং সমাধানে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বাইরে মহামারী চলতেছে, সেই সাপেক্ষে আরও ভালোভাবে সচেতন থাকার চেষ্টা করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের বিসিএস সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী এর প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধানের আজকের পর্বে। আজকে আমরা 12তম পর্বে ষোড়শ বিসিএস অর্থাৎ 16তম বিসিএস এর আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে যে সেই ভিডিওটি আজকে আমরা, এবং একই সাথে আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন ব্যাংক অ্যানালিসিস আমরা করব। আজকের ভিডিওতে আমাদের সাথে আপনারা যারা অলরেডি যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এই লাইভ টেলিকাস্টে যারা আসলে অলরেডি চলে এসেছেন তারা একটু দয়া করে আমাদেরকে জানিয়ে দেন যে আপনারা কোথা থেকে জয়েন করেছেন, এবং আপনারা কতটা এক্সাইটেড আজকের এই আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নের ক্ষেত্রে। আমি একটু কম্পেয়ার করে বলি, কারণ হচ্ছে আমি দেখেছি যে বাংলাদেশ পর্বের থেকে আন্তর্জাতিক বিষয়াবলী পর্বে আপনাদের আগ্রহটি বেশি থাকে। কেন জানি না, কারণ হয়তো বা এখানে হচ্ছে একটু মানে নিজেদেরকে বেশি কম্পিটিটিভ মনে হয়, সো এটাও হতে পারে। সো যাই হোক, আজকে আমরা আমাদের দ্বাদশ পর্বে ঠিক আগের মতোই সেই কম্পিটিশনটাকে বজায় রাখবো। আমরা চেষ্টা করবো খুব দ্রুত কমেন্ট এঙ্গেজ করার, এবং একই সাথে আমরা আমাদের প্রস্তুতিটিকে ঝালাই করে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটি করব। তো ষোড়শ বিসিএস এর 12তম পর্বের আজকের বিসিএস সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী এর প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধানে আপনাদের সাথে রয়েছে মাকিফ মাসুমি। আমি 10 মিনিট স্কুলের জিকে ইনস্ট্রাক্টর। সো আমরা আর কালক্ষেপণ করবো না, আমরা খুব দ্রুত জয়েন করবো। অনেকেই আসলে লিখে ফেলছেন যে তারা কোথা থেকে জয়েন করেছেন। সো যারা কিনা অলরেডি আমাকে জানিয়ে ফেলছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ, এবং যারা জানাচ্ছেন না তাদেরকেও বলে ফেলবো যে কোনো সমস্যা নেই, আপনারা খুব দ্রুত আমরা কমেন্ট এঙ্গেজ করব। আমরা আমাদের প্রশ্নের যে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিসটা আমরা শুরু করব। সুতরাং আমরা আমাদের মৌলিক পর্বে বা মূল পর্বে আমরা চলে যাব, যে আমরা প্রথম প্রশ্ন থেকে আজকে দেখা শুরু করব কি ছিল আমাদের 16তম বিসিএস এর আন্তর্জাতিক বিষয়াবলী পর্বের সাধারণ জ্ঞানে। কালক্ষেপণ না করে শুরু করছি আমরা আমাদের আজকের প্রশ্ন ব্যাংক অ্যানালিসিস এবং সমাধান। প্রথম প্রশ্ন আমরা চলে এলাম, এবং প্রথম প্রশ্নটা যদি আমি ক্যাটাগরি করি, এটি হচ্ছে আঞ্চলিক যে বৈশ্বিক সংস্থাগুলো রয়েছে সেই আঞ্চলিক সংস্থা কেন্দ্রিক। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটি আমরা একটু খেয়াল করি যে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক ফোরামের নভেম্বর 1993-এ অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে কোন সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন? সো ভেরি ইম্পর্টেন্টলি আপনাকে যদি একটু খেয়াল করে প্রশ্নটা বুঝতে হবে, কোন সদস্য দেশের সরকার প্রধান তিনি অনুপস্থিত ছিলেন, অর্থাৎ তিনি উপস্থিত ছিলেন না,
অ্যাপেক ফোরামের সম্মেলনে। সো এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তৎকালীন সময় সাপেক্ষে, কারণ তৎকালীন সময়ের জন্য এটি সাম্প্রতিক বলা চলে, এবং আপনারা প্রশ্নের ধরনটি শুনেই কিন্তু বুঝতে পারছেন যে এটি একটি সাম্প্রতিক প্রশ্ন। সো আমরা তাহলে একটা বিষয় বুঝতে পারলাম যে বর্তমান সময় থেকে আমাদের বর্তমান বিসিএস প্রস্তুতির সময় আমরা যদি নিকট কোনো সম্মেলন বা হচ্ছে কোনো আঞ্চলিক সংস্থার সম্মেলনের রিসেন্ট কোনো তথ্য জেনে থাকি, সেটা আমরা খুব ভালোভাবে টুকে ফেলবো। সো আমরা একটু অপশনগুলো দেখে নিই যে কোন সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন অ্যাপেকের 1993 নভেম্বর ফোরামের বৈঠকে। সো আমরা অপশন দেখতে পাচ্ছি অপশন ক মালয়েশিয়া, অপশন খ ফিলিপাইন, অপশন ক অস্ট্রেলিয়া এবং অপশন ঘ জাপান। খুব দ্রুত এঙ্গেজ করা, আপনি অলরেডি এঙ্গেজ করা শুরু করেছেন অনেকেই। সো যারা কিনা সঠিক উত্তর দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ, এবং অনেকেই ভিন্ন ভিন্ন উত্তর প্রদান করছেন সঠিক উত্তরের বাইরে। সো প্রশ্নটি খুব ভালোভাবে বুঝবেন যে অ্যাপেক ফোরামের কোন দেশের সরকার প্রধান তিনি অনুপস্থিত ছিলেন, অর্থাৎ তিনি আসেননি। ওকে, সো আমরা আমাদের সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তরটি কি? যারা অধিকাংশ জায়গায় উত্তর দিয়েছে তাদের উত্তরটির দিকেই আমি যাব। সঠিক উত্তর হচ্ছে জাপান। সো জাপানের সরকার প্রধান তিনি অ্যাপেকের 1993 নভেম্বরের যে শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হয় সেখানে জাপানের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন। সো আমার সঠিক উত্তরটি হচ্ছে জাপান। আমরা সবাই জেনে গেলাম, এবং যারা জাপানকে উত্তর করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করতে পারেননি সমস্যা নেই, আমরা এখান থেকে শিখবো। এবং আমি আপনাদেরকে লাস্ট সেশনেও কিন্তু একটা বিষয় বলেছি যে আমরা সবসময় ট্র্যাক রাখার চেষ্টা করব যে আমি আজকে কয়টা প্রশ্নের উত্তর দিতে পারলাম, অথবা আমি পরবর্তীতে কয়টা প্রশ্নের উত্তর দিতে পারবো হয়তোবা, অথবা ফুল, অর্থাৎ আপনারা আমার সঠিক উত্তর প্রদান করার আগে আপনারা সঠিক উত্তর এই কারণে প্রদান করবেন যেটা আপনাদের জন্য একটা টেস্টের মতো, সেটাকে একটা মডেল টেস্ট মনে করেন, এবং আপনারা চেষ্টা করেন উত্তর দেওয়ার। আমি আশা করি মডেল টেস্ট ইউজুয়ালি আমরা ঘরে বসে উত্তর প্রদান করি, কিন্তু এখন যদি আমরা লাইভ দিই তাহলে লাইভ দিলে কিন্তু বিষয়টা আরও বেশি প্রাণবন্ত থাকে। তো আশা করি আপনাদের জন্য বিষয়টা অনেক বেশি উপকার হবে। সো আমরা এভাবে ট্র্যাক রাখার চেষ্টা করবো। যারা কমেন্ট করেছেন আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন চলে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটি কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটিও আন্তর্জাতিক, এটি সাম্প্রতিক ক্ষেত্রে। গিরিজা প্রসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন? তিনি নেপালের প্রধানমন্ত্রী ছিলেন গিরিজা প্রসাদ কৈরালা, এবং তিনি আসলে পদত্যাগ করেন, এবং তৎকালীন সময়ের খাতিরে এটি একটি সাম্প্রতিক প্রশ্ন, এবং আপনাদেরকে বলতে হবে গিরিজা প্রসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন। সো যারা কমেন্ট করতে চাচ্ছেন দ্রুত এঙ্গেজ করে ফেলেন, আপনারা অপশন তো দেখতেই পাচ্ছেন। সো আমরা অপশনগুলো নিজেরাও একবার পড়ে নেই, অপশনগুলো কি রয়েছে। অপশন ক 8 জুলাই 1994 সালে, অপশন খ 9 জুলাই 1994 সালে, অপশন গ 10 জুলাই 1994 সালে, এবং অপশন ঘ 11 জুলাই 1994 সালে। সো বেসিক্যালি গিরিজা প্রসাদ কৈরালা তিনি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে কবে পদত্যাগ করেন এটা প্রশ্ন। যারা প্রশ্নের উত্তর দিতে চাচ্ছেন বা দিচ্ছেন, অলরেডি অনেকে দিয়ে ফেলছেন, তো তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রশ্নের উত্তরটি দেখে নেওয়ার চেষ্টা করব। সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি হচ্ছে 10 জুলাই 1994। গিরিজা প্রসাদ কৈরালা এই তারিখে তিনি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন। সো আমরা এটিও জেনে গেলাম তৎকালীন সময় সাম্প্রতিক সাপেক্ষে, এবং এটি বুঝতে পারলাম যে সাম্প্রতিক প্রশ্নের গুরুত্ব আসলে কতটুকু, যেটি আমাদের বর্তমান প্রেক্ষাপট থেকে যে কোনো সাম্প্রতিক আমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে। সো যারা কিন্তু সঠিক উত্তর করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দিকে মুভ করব। পরবর্তী প্রশ্ন, হাবল টেলিস্কোপ এর ত্রুটি সংশোধনের জন্য নভোচারীগণকে মহাশূন্যে কোন নভোযানে প্রেরণ করা হয়েছিল? এটা মনোযোগ দিয়ে শুনবেন, এটি কিন্তু একটি মহাশূন্য টাইপের প্রশ্ন। আমরা যদি ক্যাটাগরি করি, আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে যে মহাকাশ সংক্রান্ত তথ্য রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটি রিলেটেড। হাবল টেলিস্কোপ এটি একটি টেলিস্কোপ, এবং এর ত্রুটি ছিল যে ত্রুটি সংশোধন করার জন্য বেশ কিছু নভোচারীদেরকে মহাশূন্যে প্রেরণ করা হয়েছিল সংশোধনের জন্য, এবং এটি একটি নভোযানে করে প্রেরণ করা হয়েছিল। সো আমাদের প্রশ্নটি হচ্ছে কোন সেই নভোযান, যে নভোযানে করে সেই নভোচারীগণ মহাশূন্যে গমন করে। সো আমরা অপশনগুলো দেখব। অপশন ক আমরা দেখতে পাচ্ছি ইন্ডেভার, অপশন খ চ্যালেঞ্জার, অপশন গ পাথফাইন্ডার, এবং অপশন ঘ হচ্ছে অ্যাপোলো। সো বেসিক্যালি আপনাদেরকে বলতে হবে এই ত্রুটি সংশোধনের জন্য হাবল টেলিস্কোপের নভোচারীগণকে মহাশূন্যে কোন নভোযানে প্রেরণ করা হয়েছিল। সো যারা কিনা সঠিক উত্তর দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা সঠিক উত্তরটি জানতে চাচ্ছি। অনেকে অ্যাপোলো কিন্তু অ্যাপোলো একটা নভোযান ছিল, সেটি কিন্তু ভিন্ন ক্ষেত্রে কানেক্টেড। প্রথম মহাশূন্যের নভোচারীরা যখন কিনা গমন করে তখন সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপোলো কানেক্টেড। ইউরি গ্যাগারিন যে সময় ছিল অ্যাজ আ নভোচারী। সো আমাদের জানতে হবে যে একটা পার্টিকুলার ফ্যাক্ট বলা আছে যে হাবল টেলিস্কোপের ত্রুটি সংশোধন, সেই জন্য কোন নভোযানটা ব্যবহার করা হয়।
সো যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কালক্ষেপণ না করে আমরা আমাদের এখানকার প্রদত্ত সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক। যারা কিনা অপশন ক লিখেছেন তাদেরকে ধন্যবাদ। অপশন ক ইন্ডেভার, সেটি মূলত এই নভোচারী মানে এই নভোযানে করেই মূলত নভোচারীদেরকে মহাশূন্যে প্রেরণ করা হয় এবং সেটি হচ্ছে হাবল টেলিস্কোপের ত্রুটি সংশোধনের জন্য। যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা বুঝতে পেরেছেন এই বিষয়টি কানেক্টের অবস্থান থেকে, সো আই হোপ আপনারা এই কনসেপ্টগুলোকে বুঝতে পারবেন। আমরা আমাদের পরবর্তী অবস্থান থেকে আমরা মুভ করব। পরবর্তী প্রশ্ন, এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যদিও এটি সাম্প্রতিক সাথে কানেক্টেড এবং খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে রুয়ান্ডা আফ্রিকান একটি কান্ট্রি। রুয়ান্ডায় প্যাট্রিয়াটিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন? দেখেন, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি এটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বর্তমানে যে বিসিএস এর মোমেন্টগুলোর আছে, এই মোমেন্টগুলোতে আমাদেরকে যে কাজটা করতে হবে যে রিসেন্টলি কোনো দেশের সরকার যদি নতুন ক্ষমতায় আসে, কিংবা কোনো দেশে যদি নতুন রাজধানী তৈরি হয়, কিংবা কোনো দেশে নতুন কোনো কিছু যদি প্রবর্তন করা হয়, সেই তথ্যগুলো কিন্তু আমাদের জেনে ফেলতে হবে। যেমনটা আমরা দেখেছি 2010 বা 12-র দিকে দক্ষিণ সুদান যখন কিনা স্বাধীন হয়, তখন কিন্তু ক্রমান্বয়ে দক্ষিণ সুদান কেন্দ্রিক প্রশ্ন আমরা লক্ষ্য করতে পেরেছি। ঠিক তেমনিভাবে তৎকালীন সময় রুয়ান্ডার এই ইস্যুটি সাম্প্রতিক ছিল এবং সেই সাপেক্ষে প্রশ্নটি করা হয়েছে যে রুয়ান্ডায় প্যাট্রিয়টিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অপশনগুলোটি দেখে নিব। যারা কিনা কমেন্টে অলরেডি কানেক্ট করছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ। আমরা তারপরও অপশনগুলোটি দেখে নেওয়ার চেষ্টা করব। অপশন ক 8 জুলাই 1994 সালে, অপশন খ 19 জুলাই 1994 সালে, অপশন গ 24 জুলাই 1994 সালে এবং অপশন ঘ 27 জুলাই 1994 সালে। সো বেসিক্যালি রুয়ান্ডায় প্যাট্রিয়টিক ফ্রন্ট সরকারের যে শপথ গ্রহণ করার সময়টি, সেটিকে আইডেন্টিফাই করতে হবে। যারা কিনা সঠিক উত্তর প্রদান করছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের এই কানেকশনটা খুবই ইম্পর্টেন্ট, যেটি আমি বারবার বলি, এবং এই এঙ্গেজমেন্টটা খুবই দরকার। সো আমরা কালক্ষেপণ না করে আমরা আমাদের সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটা আসলে কি? সঠিক উত্তরটি হচ্ছে 19 জুলাই, অপশন খ 19 জুলাই 1994 সালে। সো 19 জুলাই যেটি হয়, রুয়ান্ডায় প্যাট্রিয়টিক ফ্রন্ট সরকার তারা শপথ গ্রহণ করেন। সো আমরা এটি জেনে গেলাম এর প্রেক্ষাপট এবং অ্যানালিসিস সাপেক্ষে, এবং যারা কমেন্ট এঙ্গেজ করেছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন থেকে মুভ করব। পরবর্তী প্রশ্ন, পিএলও কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। এটি আমি লাস্ট সেশন অনেকবার বলেছি। সো প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন হচ্ছে পুনরূপ। আমরা শব্দ সংক্ষিপ্ত হচ্ছে পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিশিয়ার নির্বাসিত জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখণ্ডে আসেন? খুবই স্পেসিফিক প্রশ্ন এবং একটু বিবরণও রয়েছে প্রশ্নের মধ্যে। ঠান্ডা মাথায় বুঝবেন যে ইয়াসির আরাফাত, যিনি কিনা রামাল্লার অধিবাসী ছিলেন ফিলিস্তিনের, তিনি মূলত তিউনিশিয়া নির্বাসিত ছিলেন এবং সেখান থেকে তিনি তার নিজের দেশে ফিরে আসেন। সো প্রশ্নটি আসলে এরকম যে পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিশিয়া নির্বাসিত জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখণ্ডে আসেন? গাজা ভূখণ্ড ফিলিস্তিনে অবস্থিত। আপনারা গাজা ভূখণ্ড বা গাজা উপত্যকার নাম শুনে থাকবেন রিসেন্ট ইস্যুর কারণে। আমরা জানি যে ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের কারণে এই উপত্যকার নামটি বেশ কয়েকবার চলে এসেছে। সো এই গাজা ভূখণ্ডে ইয়াসির আরাফাত কবে নির্বাসিত জীবন ছেড়ে আসেন? সো আমরা সেই অপশনগুলো একটু দেখে নিব। অপশন ক আমরা দেখতে পাচ্ছি 11 জুলাই 1994 সালে, অপশন খ 12 জুলাই 1994 সালে, অপশন গ 13 জুলাই 1994 সালে এবং অপশন ঘ 1 জুলাই 1994 সালে। সো আমাদেরকে সঠিক উত্তর দিতে হবে। অনেকে সঠিক উত্তর পেয়ে যাচ্ছে, অনেকে কম্পারেটিভলি আনকমন অপশন পাচ্ছেন 1 জুলাইকে। সো 1 জুলাই অ্যান্সার দিচ্ছেন অনেকে, আমি 1 জুলাই অ্যান্সার পাচ্ছি। হয়তোবা আনকমন না, হয়তোবা অনেকে জেনে থাকবেন, হয়তোবা অনেকে চেষ্টা করছেন অনুমান করে দেওয়ার। সো বেসিক্যালি একটু বলে নেওয়া উচিত যে ইয়াসির আরাফাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের এই পিএলও কেন্দ্রিক প্রশ্ন কিন্তু বেশিরভাগ সময় আসে। সো এই ইস্যুটিকে আপনারা মাথায় রাখবেন। আরেকটা বিষয় বলে রাখি, খেয়াল করে দেখবেন বর্তমানে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে আপনার সবসময় এই বর্তমান ইস্যু থেকেই প্রশ্ন আসবে। এমনও হতে পারে ফিলিস্তিন ইসরায়েলের যে ইস্যু, সেটি অতীতে কোন অবস্থান থেকে এই দ্বন্দ্বটি শুরু হয়েছিল, সেই অতীত থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। সো আন্তর্জাতিক সম্পর্কে বা আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে কোনো জিনিস বলা যায় না, খুবই টাফ, যে কোনো সময় যে কোনো ইতিহাস থেকে প্রশ্ন আসতে পারে। সো আমরা এই প্রশ্নের উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করবো। অনেকে সঠিক উত্তর দিয়ে ফেলছেন, তাদেরকে ধন্যবাদ। সঠিক উত্তরটা আমরা দেখে নিব।
সঠিক উত্তরটা হচ্ছে এক্স্যাক্টলি আপনাদের যে অধিকাংশ কমেন্ট এসেছে অপশন ঘ, 1 জুলাই 1994 সালে। এই সময় মূলত পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তার তিউনিসিয়ার নির্বাসিত জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের জন্য ফিলিস্তিনে আসেন বা গাজা ভূখণ্ডে আসেন। সো আমরা প্রশ্নের উত্তরটি জেনে গেলাম। যারা কিনা প্রশ্নের উত্তরটি প্রদান করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে পরবর্তী প্রশ্ন মুভ করছি। পরবর্তী প্রশ্ন কি, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খেয়াল করে দেখেন। এটিও কিন্তু আমাদের সাম্প্রতিক প্রশ্নই বলা চলে, অনেক সাম্প্রতিক প্রশ্ন কিন্তু আমরা আজকের এই পর্বে দেখতে পাচ্ছি এবং এটি কিন্তু আমাদের জেনে ফেলার জন্য খুব ভালো হচ্ছে। ওকে, সো প্রশ্নটি হচ্ছে, জর্ডান ও ইসরায়েলের মধ্যে 46 বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন একটি ঐতিহাসিক ঘোষণা স্বাক্ষর করেন? সো এটি হচ্ছে প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে সাম্প্রতিককালের চুক্তি, সাম্প্রতিককালের সমঝোতা, এগুলো কিন্তু সাম্প্রতিক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমনটা আপনাদের জেনে ফেলতে হবে যে ফিলিস্তিন ইসরায়েল যে সাম্প্রতিক ইস্যুটি এটি কবে সমাধান হয়, এই বিষয়গুলো কিন্তু তারিখ আকারে জেনে ফেলাটা আমাদের জন্য ভালো, যেহেতু এগুলো সাম্প্রতিকের মধ্যে পড়ে। সো জর্ডান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধাবস্থা ছিল 46 বছরের, তার আনুষ্ঠানিক অবসানটি জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরায়েলের আইজ্যাক রবিন তারা যে ঐতিহাসিক ঘোষণা স্বাক্ষর করেন, তার তারিখটি আমাদের জানতে হবে। আমরা অপশনগুলো দেখে নিই। অপশন ক 24 জুলাই 1994 সালে, অপশন খ 25 জুলাই 1994 সালে, অপশন গ 26 অক্টোবর 1994 সালে এবং অপশন ঘ 27 জুলাই 1994 সালে। অনেকে সঠিক উত্তর দিয়ে ফেলছেন, অনেকে 26 অক্টোবর লিখছেন, কারণ কম্পারেটিভলি আনকমন, তাই অথবা হয়তো অনেকে জেনে থাকবেন, অনেকে 25 জুলাই লিখছেন। সো সঠিক উত্তরটি জেনে বুঝে লেখার চেষ্টা করেন, যদি একান্ত আপনারা জানেন, তা না হলে সমস্যা নেই, আমি তো সঠিক উত্তর বলেই দিই এবং সেটা আমি এখনই বলে দিচ্ছি। সো এটি আমাদের সাম্প্রতিক ক্ষেত্রে যেহেতু জানাটা খুব গুরুত্বপূর্ণ, আমরা এই প্রশ্নের উত্তরটি এখন জেনে নিব। আমাদের প্রশ্নের উত্তরটি হচ্ছে যে অপশন গ, যেটি আপনারা অধিকাংশ মানুষ কমেন্ট করেছেন, 26 অক্টোবর 1994 সালে। সো এই মোমেন্টটি মূলত জর্ডান এবং ইসরায়েলের মধ্যে 46 বছরের যুদ্ধাবস্থার অবসান ঘটে এবং এই অবসানের জন্যই মূলত জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরায়েলের আইজ্যাক রবিন তারা ঐতিহাসিক ঘোষণা স্বাক্ষর করেন, যেটি কিনা এই সময়টিতে সংঘটিত হয়। যারা কিনা কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী প্রশ্ন মুভ করব। আমাদের পরবর্তী প্রশ্নটা কি, খুবই স্পেসিফিক প্রশ্ন, B52 কি? B52 কি? সো এক ধরনের এটাকে বলা হয়, আমরা অনেক সময় সৃজনশীল দেখি না, জ্ঞানমূলক প্রশ্ন। সো অনেকটা জ্ঞানমূলক প্রশ্ন টাইপের, যে B52 কি, যেটি কিনা আপনাকে একবারে অ্যান্সার দিতে হবে। আমরা অপশনগুলো দেখে নিব। অপশন ক হচ্ছে এক ধরনের যাত্রীবাহী বিমান, অপশন খ এক বিশেষ ধরনের হেলিকপ্টার, অপশন গ এক ধরনের বোমারু বিমান এবং অপশন ঘ ভূমি হতে শূন্যে নিক্ষেপণযোগ্য এক ধরনের ক্ষেপণাস্ত্র। সো বেসিক্যালি B52 কি? সো B52 সংক্রান্ত প্রশ্নের উত্তরটা আমাদের জেনে ফেলতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, B52 এটি কিন্তু অনেকের কাছে আবার ফসলের জাতের মতো শোনাতে পারে। সো বেসিক্যালি আমাদেরকে এই অপশনগুলোর মধ্যেই চুজ করতে হবে কোনটি। অনেকের কাছ থেকে সঠিক উত্তর আমি জানতে চাচ্ছি, অনেকে সঠিক উত্তর দিয়েও ফেলছেন। সো আপনারা অনেকে লিখছেন বিমান, অনেকে লিখছেন বোমারু বিমান, অনেকে লিখছেন যাত্রীবাহী বিমান। সো আমি বিমান অপশনটি বেশি পাচ্ছি। আমি একটু দেখে নিই যে B52 কি, এটিকে আসলে বি থেকে বিমান কিনা। ওকে, সো আমরা সঠিক উত্তরটি দেখে নিব। এক্স্যাক্টলি সঠিক উত্তর হচ্ছে এক ধরনের বোমারু বিমান, B52, এবং এটি কিনা যুদ্ধের ক্ষেত্রে ব্যবহৃত হতো। সো এবং এই বোমারু বিমানটি মূলত B52 হিসেবে পরিচিত। যারা কিনা সঠিক উত্তর প্রদান করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করব। পরবর্তী প্রশ্ন খুবই বেসিক পলিটিক্যাল একটা সেন্স আমাদের এই প্রশ্নটি, এবং এই প্রশ্নটি কিন্তু নট অনলি ষোড়শ বিসিএস বাট অলসো আমাদের বর্তমান বিসিএস এর জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নটি হচ্ছে স্ট্র ভোট বলতে কি বোঝায়? সো আমি যদি কোনো কারণে আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে এই প্রশ্নটিকে ক্যাটাগরি করি, তাহলে এটি যেই ক্যাটাগরির মধ্যে পড়ে সেটি হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে যে লিটারারি টার্মস আছে, অর্থাৎ পলিটিক্যাল লিটারারি টার্মস, তার মধ্যে কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ। এবং আপনাদেরকে একটু জেনে ফেলতে হবে যে স্ট্র ভোটটা বলতে আসলে কি বোঝায়, এবং এটি কিন্তু ডেমোক্রেসির খুবই ইম্পর্টেন্ট একটা মিডিয়াম। দ্যাটস ওয়াই আমাদেরকে এটি খুব গুরুত্বপূর্ণভাবে জেনে ফেলতে হবে। আমরা একটা অপশন করে দেখে নিব, অপশন কি রয়েছে। অপশন ক হচ্ছে আনঅফিসিয়াল পোল অফ পাবলিক অপিনিয়ন। সো এটি আপনারা মাথায় রাখতে পারেন। অপশন খ পোল বেসড অন র্যান্ডম রিপ্রেজেন্টেশন, এটি হতে পারে। অপশন গ ইয়েস নো ভোট, অ্যান্ড অপশন ঘ ম্যানিপুলেটেড ইলেকশনস। ওকে, সো স্ট্র ভোট বলতে আসলে কি বোঝায়? কেউ হয়তো
খুব ঠান্ডা মাথায় চুজ করতে পারেন। অপশন কত আমাদের বলে দিচ্ছে যে এক ধরনের বেসরকারি পোল, জনমতের যে নিরীক্ষে জনমত আমরা পরিমাপ করার জন্য। আমরা দ্বিতীয়ত দেখতে পাচ্ছি যে র্যান্ডম, অর্থাৎ র্যান্ডম যে প্রতিনিধি বেস যে পোলগুলো, সেই পোলটি হ্যাঁ না ভোট হতে পারে, স্টপ ভোট, অথবা নির্বাচনকে ম্যানিপুলেট করা বা নির্বাচনকে আসলে যে কোনোভাবে হোক এক ধরনের কন্ট্রোল করার মতো, সেটি কিনা স্টপ ভোট কিনা। সো আপনারা সঠিক উত্তরটি দিয়ে ফেলেন। যারা কিনা সঠিক উত্তর দিচ্ছেন, অনেকে বলছেন ইয়েস নো ভোট, অনেকে বলছেন পোল বেসড। সো আমরা দেখে নিই, সঠিক উত্তরটি হচ্ছে আনঅফিসিয়াল পোল অফ পাবলিক অপিনিয়ন। সো বেসিক্যালি এক ধরনের জনমত মানে জনমত পরিমাপ করার জন্য একটা বেসরকারি পোল, যে বেসরকারি পোল বা বেসরকারি হিসাবের মাধ্যমে আসলে এক ধরনের যে ইস্যু, সেই ইস্যুর সম্পর্কে একটা বিষয় বোঝা যায়। তো যারা কিনা স্টপ ভোট সম্পর্কে সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা কিনা ভুল উত্তর দিয়েছেন বা অন্য উত্তর দিয়েছেন তারা হয়তো বা শিখে রাখেন, যেটা কিনা আমাদের পরবর্তীতে খুবই কাজে লাগবে, যে স্টপ ভোট বেসিক্যালি আনঅফিসিয়াল পোল অফ পাবলিক অপিনিয়ন। সো আমি আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করব। যারা সঠিক উত্তর দিয়েছেন আবারও ধন্যবাদ জানাচ্ছি। ওকে, সো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি যে রোটারি ইন্টারন্যাশনাল খুবই প্রসিদ্ধ এবং বিখ্যাত একটি বেসরকারি সংস্থা। সো প্রশ্নটি হচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্ঠিত হয়? আমাদের এই প্রতিষ্ঠার তারিখটি জেনে ফেলতে হবে। খেয়াল করে দেখবেন যে আমাদের কিন্তু অনেকগুলো, আমি যদি ক্যাটাগরি করি তাহলে এটি কিন্তু আন্তর্জাতিক বেসরকারি সংস্থা তাদের মধ্যে পড়ে, এবং আমরা অনেক বেসরকারি সংস্থা দেখতে পারি, লায়ন্স ইন্টারন্যাশনাল, রোটারি ইন্টারন্যাশনাল। সো এই সংস্থাগুলোর যেটি আমাদের জেনে ফেলতে হয় সেটি হচ্ছে এটি কি সংক্রান্ত সংস্থা, এবং এটি জেনে ফেলতে হয় এটি কবে প্রতিষ্ঠিত হয়। সো তারিখটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং রোটারি ইন্টারন্যাশনাল বেসিক্যালি এক ধরনের দাতব্য সংস্থা, এবং তারা আসলে চ্যারিটি ফান্ড ক্রিয়েট করে এবং বিভিন্নভাবে তারা মানবতাবাদী যে উন্নয়নের কাজসমূহ রয়েছে সেখানে তারা অগ্রগণ্য ভূমিকা পালন করে। আমরা রোটারি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্ঠিত অপশনগুলো একটু দেখে নিব। অপশন ক আমরা দেখতে পাচ্ছি 1903 সালে, অপশন খ 1905 সালে, অপশন গ 1909 সালে এবং অপশন ঘ 1912 সালে। সো বেসিক্যালি রোটারি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্ঠিত হয় এক্স্যাক্ট উত্তরটি আমাদেরকে জেনে ফেলতে হবে। আমরা আমাদের সঠিক উত্তরের জায়গায় একটু মনোনিবেশ করব। আমরা দেখে নিব আমাদের রোটারি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তরটি আসলে কি। সো সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ 1905 সালে। সো 1905 সালে বেসিক্যালি রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়। সো এই সম্পর্কে আমাদের জেনে ফেলাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, আমরা সেটি জেনে ফেললাম রোটারি ইন্টারন্যাশনাল কেন্দ্রিক। সো এটি হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা আমাদের যারা কিনা কমেন্ট এঙ্গেজ করে আমাদের উত্তর জানিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। অনেকে 1905 লিখেছেন, 1903 কেউ লিখেছেন। সো আমরা এটি বুঝতে পারলাম যে রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠার অ্যাকচুয়াল তারিখটি আসলে কবে। ওকে, সো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করব। পরবর্তী প্রশ্ন আরেকটি ঐতিহাসিক প্রশ্ন। এই ঐতিহাসিক প্রশ্নগুলো কেন গুরুত্বপূর্ণ জানেন? কারণটি হচ্ছে যে ঐতিহাসিক প্রশ্ন যে কোনো সময় আসতে পারে। এটি আপনি 2021 সাল বা 22 সালের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে পারে। সো আপনাদেরকে এইভাবে জেনে ফেলতে হবে। তো ঐতিহাসিক প্রশ্নটি আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল? আপনারা সবাই জানেন যে পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানির একটা ডিভাইডেড কন্ডিশন ছিল, এবং সেই সাপেক্ষে কিন্তু আমাদেরকে প্রশ্ন উত্তরটা জেনে ফেলতে হবে। এবং এই ডিভাইডেড কন্ডিশন থেকে কবে থেকে শুরু হয়, অর্থাৎ বার্লিনের দেওয়ালের মাধ্যমে ইস্ট এবং ওয়েস্ট জার্মানি তারা কিন্তু ডিভাইডেড হয়। পরবর্তীতে অবশ্য তারা ব্র্যান্ডেনবার্গ গেটের মাধ্যমে একত্রিত হয়, সেটি ডিফারেন্ট হিস্ট্রি। বাট আমাদের এটি জেনে ফেলতে হবে যে বার্লিনের দেওয়ালটি কোন সালে নির্মিত হয়েছিল। অলরেডি কিন্তু আমি সঠিক উত্তর দেখতে পাচ্ছি, যারা কিনা সঠিক উত্তর অলরেডি দিয়ে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা অপশনগুলো দেখে নিব। অপশন ক 1946 সালে, অপশন খ 1948 সালে, অপশন গ 1961 সালে এবং অপশন ঘ 1962 সালে। সো প্রশ্নটি আপনারা খুব ইজিলি বুঝতে পেরেছেন যে জার্মানি যে ডিভাইড হওয়ার যে একটা প্রারম্ভিক অবস্থা, এবং জার্মানির রাজধানী অবশ্যই বার্লিন, সেই বার্লিনের দেয়াল কোন সালে নির্মিত হয়েছিল। এবং বার্লিনের এই দেয়ালের মাধ্যমে, যেটা আমি শুরুতেই বলছিলাম যে পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি, তাই এই দুটি জার্মানি কিন্তু আলাদা হয়ে যায়, এবং আমরা আলাদা অবস্থান থেকে তাদের কাজ করতে দেখেছি। আমরা কিন্তু বিশ্বকাপ ফুটবলে তাদেরকে আলাদা পারফর্ম করতে দেখেছি। সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা সঠিক উত্তরটি যারা দিচ্ছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে সঠিক উত্তরটি দেখে নিব। ম্যাক্সিমামের উত্তর সঠিক, এক্স্যাক্টলি অপশন গ। আমি এখন সঠিক উত্তর দেখাইনি। সো অপশন গ 1961 সালে। এটি হচ্ছে বার্লিনের দেওয়াল 1961 সালে নির্মিত হয়েছিল, এবং এর পরবর্তীতে আমরা সুদীর্ঘ 28 থেকে 30 বছর আমরা দেখি পরবর্তীতে তারা ব্র্যান্ডেনবার্গ গেটের মাধ্যমে একত্রিত হয়। যারা সঠিক উত্তর দিয়েছেন আবারও ধন্যবাদ জানাই। পরবর্তী প্রশ্নে মুভ করব। পরবর্তী প্রশ্ন, IMF আন্তর্জাতিক অর্থ তহবিল কবে হতে এর কার্যক্রম শুরু করে?
আপনারা সবাই জানেন যে জাতিসংঘের খুব গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে আইএমএফ, এবং আইএমএফ দ্বারাই কিন্তু অনেকগুলো কাজ জাতিসংঘ তারা বিভিন্ন সদস্য রাষ্ট্র সম্পাদন করে থাকে। এবং আইএমএফ সম্পর্কে অনেকের কাছে একটা ভুল ধারণা প্রচলিত হতে পারে যে আইএমএফ হয়তো বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা, বাট এটি ভুল। বিশ্ব ব্যাংকের 5টি অঙ্গ সংস্থা রয়েছে, খুব সম্ভবত আইবিআরডি, আইডিএ, আইএফসি, এমআইজিএ এবং আরেকটি নাম আমরা এখন মনে আসতেছে না। সো তারাই মূলত বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা। আইএমএফ সম্পূর্ণ আলাদা সংস্থা। সো প্রশ্নটি হচ্ছে আইএমএফ কবে হতে তাদের কার্যক্রমটি শুরু করে? সো আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি। অপশন ক 1945 সাল থেকে, অপশন খ 1946 সাল থেকে, অপশন গ 1947 সাল থেকে এবং অপশন ঘ 1948 সাল থেকে। সো বেসিক্যালি আপনাদেরকে সঠিক উত্তরটি বলে ফেলতে হবে। যারা কমেন্ট এঙ্গেজ করছেন অলরেডি তাদেরকে ধন্যবাদ, যারা করছেন না দ্রুত করে ফেলেন, এখন থেকে 5 সেকেন্ড পরে উত্তরটি বলে দিব। সো আইএমএফ এর কার্যক্রমটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি আসলে সদস্য রাষ্ট্রগুলোর আর্থিক অনুদান বা আর্থিক সাহায্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো সেই ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সঠিক উত্তরটা অনেকে দিয়ে দিচ্ছেন, তাদেরকে ধন্যবাদ। সঠিক উত্তর আমরা দেখে নিব। আমরা সঠিক উত্তরটি এখন দেখে নিব। আমরা সঠিক উত্তরটি দেখে নিচ্ছি যে 1945 সাল থেকে। আপনারা সবাই কম বেশি জানেন যে আইএমএফ এরা হচ্ছে জাতিসংঘের অন্যতম একটি জাতিসংঘের সাথে রিলেটেড একটি আন্তর্জাতিক সংস্থা, যারা কিনা বিশ্ব ব্যাংক গ্রুপের মধ্যে হয়তো পড়েনি, বাট আইএমএফ খুবই গুরুত্বপূর্ণ একটা সংগঠন এবং যারা হচ্ছে 1945 সাল থেকে তাদের কার্যক্রম শুরু করে। এবং আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমরা অপশন পেলে কিন্তু খুব দ্রুত আমরা গুগলে টাইপ করতে থাকি। আমি অবশ্যই এটা খারাপ বলবো না, এটা খুব ভালো, আমরা নলেজ সিক করতে যাচ্ছি। বাট আমরা চেষ্টা করব সঠিক উত্তরটিকে প্রদান করার, যাতে আমরা আমাদের লাইভ ক্লাসের সাথে বা যে কোনোভাবেই হোক আমরা কানেক্টেড থাকতে পারি। তো আমরা দেখতে পেলাম আইএমএফ কার্যক্রম শুরু করে 1945 সাল থেকে। ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো খুব প্রসিদ্ধ এবং বিখ্যাত এবং বৃহৎ সামরিক সংস্থা। এবং আমরা অপশনগুলো দেখে নিব। অপশন ক 1947 সালের 4 আগস্ট, অপশন খ 1949 সালের 4 এপ্রিল, অপশন গ 1950 সালের 4 ফেব্রুয়ারি এবং অপশন ঘ 1951 সালের 4 মে। সো আমাদের প্রশ্নের উত্তরটি যেটি জানতে হবে সেটি হচ্ছে যে ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়। সো যারা কিনা সঠিক উত্তর দিচ্ছেন, আমি কমেন্টে দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তর প্রদান করছেন। যারা করছেন তাদেরকে আবারও ধন্যবাদ। এবং আমরা আমাদের সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, অর্থাৎ 1949 সালের 4 এপ্রিল। আই হোপ অনেকে ন্যাটো প্রতিষ্ঠার সালটা জানতেন। সো তারিখটা নিয়ে মেবি অনেকের কনফিউশন ছিল। আই হোপ তা ক্লিয়ার হয়ে গেছে বিষয়টি। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করব। ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? সো আপনারা অনেকেই জানেন যে জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পেছনে যেই সকল গুরুত্বপূর্ণ সম্মেলন জড়িত তার মধ্যে একটা ইম্পর্টেন্ট সম্মেলন হলো ইয়াল্টা কনফারেন্স। দেখেন, আমি কি যেহেতু বলে ফেললাম যে জাতিসংঘ প্রতিষ্ঠার সাথে জড়িত, সো এখন কিন্তু আপনাদের সালটাকে অনুমান করা খুব বেশি খুব বেশি সম্ভাবনা আপনাদের পক্ষে আছে যে আপনারা খুব দ্রুত এই তথ্যটা শুনে এখন সালটা অনুমান করতে পারবেন। সো আমি যা ভাবছি তাই অনেকেই হয়তো এটা না শুনেও অথবা অনেকে জানতেন, তারা সবাই সঠিক উত্তরটি দিয়ে ফেলছেন। আমরা অপশন দেখতে পাচ্ছি। অপশন ক 1933 সালে, অপশন খ 1943 সালে, অপশন গ 1945 সালে এবং অপশন ঘ 1947 সালে। সো মূলত ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় কবে? আমরা সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক, অর্থাৎ 1945 সালে। সো আমরা খুব স্বাভাবিকভাবে 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠা হয় এবং যেটি বলছিলাম যে জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য ইয়াল্টা কনফারেন্সটি জড়িত ছিল। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দিকে মুভ করব। পরবর্তী প্রশ্ন কি? এটিও কিন্তু এক ধরনের যেটিকে বলা হয় মহাশূন্য বা মহাকাশ কেন্দ্রিক, সো সৌরজগৎ কেন্দ্রিক সবচেয়ে বড় কথা। সো আমরা প্রশ্নটির উত্তরটি জেনে নিব। প্রশ্নটি দেখেন, ধূমকেতু শুমেকার লেভি 9 এর প্রথম ভাঙ্গা টুকরোটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে? সো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে একটা ধূমকেতুর টুকরা যেটি কিনা একটা গ্রহ অর্থাৎ বৃহস্পতি গ্রহে আঘাত হেনেছে সেটি কবে? খুব স্বাভাবিকভাবে এটি একটি সাম্প্রতিক প্রশ্ন, যদিও সৌরজগৎ কেন্দ্রিক, বাট এটি সাম্প্রতিক প্রশ্ন। আমরা অপশন দেখতে পাচ্ছি। অপশন ক 5 জুলাই 1994 সালে, অপশন খ 16 জুলাই 1994 সালে, অপশন ক 17 জুলাই 1994 সালে এবং অপশন ঘ 18 জুলাই 1994 সালে। সো ধূমকেতু শুমেকার লেভি 9 এর প্রথম টুকরোটি কবে আঘাত হানে এটি আমাদের জেনে ফেলতে হবে। যারা এখানে সঠিক উত্তর দিচ্ছেন ধন্যবাদ। আমরা আমাদের সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তরটি হচ্ছে এক্স্যাক্টলি অপশন খ, 16 জুলাই 1994 সালে। আমি কিন্তু খুব বেশি কমেন্টের রেসপন্স হয়তো পাইনি, বাট যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি 16 জুলাই 1994 সালে মূলত ধূমকেতু শুমেকার লেভি 9 এর প্রথম ভাঙ্গা টুকরোটি বৃহস্পতি গ্রহে আঘাত হানে। সো অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা সঠিক উত্তরটি প্রদান করেছেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দিকে মুভ করব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে,
আমরা সঠিক উত্তরটি দেখে নিব এবং সঠিক উত্তরটি হচ্ছে 23 জুলাই 1994, অর্থাৎ গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে এই তারিখে দেশের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। 1994 সালের বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা কারা? খুব পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে এটি কিন্তু আমাদের যেটিকে বলা হয় ক্যাটাগরিক্যালের ক্ষেত্রে স্পোর্টস বা ক্রীড়াঙ্গন তার অন্তর্ভুক্ত, এবং আপনাদেরকে যারা কিন্তু তৎকালীন সময়ে ছিলেন 1994 সালের বিশ্বকাপ ফুটবল দেখেছেন তাদের জন্য একটা সাম্প্রতিক এবং আমাদের সাম্প্রতিককালে অর্থাৎ আমাদের বর্তমান সাম্প্রতিকে যেই ফুটবল বিশ্বকাপ বা ক্রিকেট বিশ্বকাপ হবে সেটি কিন্তু আমরা জেনে ফেলবো। সো প্রশ্নটি আমরা দেখতে পেলেন যে 1994 বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা কারা। এটি কিন্তু এখনও অনেকে পেরে ফেলতে পারেন, কারণ অনেকে হচ্ছে ফুটবল খুব আগ্রহ সহকারে খুব প্যাশন সহকারে দেখেন। সো আপনারা যারা জানেন তারা সঠিক উত্তর দিয়ে দেন, অনেকে দিয়ে দিচ্ছেন সঠিক উত্তর। অপশনগুলি দেখে নিন। অপশন ক স্টোইচকোভ ও রোবের্তো, অপশন খ সালেনকো ও আর্ডেসান, অপশন গ সালেনকো ও স্টোইচকভ এবং অপশন খ রোবের্তো আর্ডেসান। সো একটু পেঁচায় গেছে অপশনটা। সো আশা করি আপনাদের মনে আছে, অনেকেই সঠিক উত্তর দিয়ে ফেলছেন, যারা দিচ্ছেন তাদেরকে তো আবার অবশ্যই ধন্যবাদ। আমরা সঠিক উত্তরটি দেখে নিই। সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ সালেনকো ও স্টোইচকভ। সো আমরা অপশন গ দেখতে পাচ্ছি সালেনকো স্টোইচকভ। সেটি তারা ছিলেন 1994 সালের বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। পরবর্তী প্রশ্ন আমরা মুভ করবো। কমেন্ট এঙ্গেজকারীদের অবশ্যই ধন্যবাদ। আমরা 17 নম্বর প্রশ্নটি দেখি। 1965 সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল? সো আমরা নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ইউজুয়ালি আমরা জানি 15টি, তাদের মধ্যে স্থায়ী সদস্য হচ্ছে 5টি, অস্থায়ী সদস্য 10টি। সো 1965 এর আগে কতজন ছিল? এটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি কিন্তু আমাদের বর্তমানের জন্য জানা দরকার। ওকে, সো আমরা অপশন দেখতে পাচ্ছি। অপশন ক 15টি, অপশন খ 6টি, অপশন গ 11টি, অপশন খ 10টি। আমি আপনাদেরকে এটি বলে দিতে পারি যে 15টি হবে না, কারণ এটি পরবর্তীতে নির্ধারিত হয়েছে। সো অনেকে এটি শুনে অথবা এর আগেই তারা সঠিক উত্তর দিয়ে ফেলছেন, অনেকে একদম অ্যাকুরেট উত্তরটি অনেক মানুষ দিয়ে ফেলছেন। সো আমরা সঠিক উত্তরটি দেখে নিব। এক্স্যাক্টলি সঠিক উত্তরটি তাই যে অপশন গ 11টি। 1965 এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ছিল 11টি দেশ, তারা নিরাপত্তা পরিষদের সদস্য ছিল। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা সঠিক উত্তর দিয়েছেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করব। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে কবে দেশের ক্ষমতা দখল করে? অর্থাৎ গাম্বিয়ার সেনাবাহিনী তারা কু করে এবং কুয়ের মাধ্যমে কবে ওই দেশের ক্ষমতা দখল করে? এটি একটি সাম্প্রতিক প্রশ্ন, তৎকালীন সময় সাপেক্ষে। অপশন দেখতে পাচ্ছি আমরা। অপশন ক 21 জুলাই 1994 সাল, অপশন খ 22 জুলাই 1994, অপশন গ 23 জুলাই 1994, অপশন খ 24 জুলাই 1994। তো যারা সঠিক উত্তর দিচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের সঠিক উত্তর এখনই দেখে নিচ্ছি। সঠিক উত্তরটি হচ্ছে 22 জুলাই 1994। এই তারিখই মূলত গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ওই দেশের ক্ষমতা দখল করে নেয়। সো তাদেরকে ধন্যবাদ যারা এঙ্গেজ করেছেন। আমরা আমাদের লাস্ট কোশ্চেন দেখে নিই আজকের। সেটি হচ্ছে আমাদের আজকের লাস্ট প্রশ্ন, যে নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা তিনি নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন কবে? অপশন দেখতে পাচ্ছেন। অপশন ক 7 জুন 1994, অপশন খ 11 জুন 1994, অপশন গ 1 জুলাই 1994, অপশন খ 12 জুলাই 1994। সো এটি কিন্তু তৎকালীন সময় সাপেক্ষে আরেকটি সাম্প্রতিক প্রশ্ন, যেটি কিনা আমাদের জেনে ফেলতে হবে। সো যারা কিনা এত আগের প্রশ্ন হওয়া সত্ত্বেও তারা অ্যান্সার দিয়ে ফেলছেন তাদেরকে ধন্যবাদ। আমরা সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তরটি হচ্ছে এবং সঠিক উত্তরটি হচ্ছে 11 জুন 1994, অর্থাৎ এই তারিখে নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা তিনি নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন। সো এটি আমরা কম সাম্প্রতিক বা ওই সময়কার সাম্প্রতিক বা খুবই গুরুত্বপূর্ণ, যারা উত্তর দিতে পেরেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের যে এক্সপ্রেশন, আপনাদের যে আগ্রহ, সেই আগ্রহটি আপনারা সবসময় বজায় রাখবেন এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ সংখ্যক সহযোগিতা আপনাদেরকে প্রদান করার। আশা করি আমরা সামনে আরও প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসে যাব। আপনাদের প্রস্তুতি যাতে ঝালাই হয়, আপনাদের যেন প্রপার এঙ্গেজমেন্টই হয়, সেদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব এবং আশা করি পরবর্তী প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসে আপনারা আমার সাথে থাকবেন এবং ততদিন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনাকালীন সময় সেফ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।